রবীন্দ্র জন্মশতবার্ষিকী পর্ব। 61 সাল এলো। আমি আর ওয়াহিদুল ছেলেমেয়েদের নিয়ে যাচ্ছিলাম সেগুন বাগানে। এক সাইকেল আরোহী আমাদের রিকশা থামিয়ে জিজ্ঞাসা করলেন, এখানে সঞ্জিদা খাতুন কোন বাড়িতে থাকেন বলতে পারেন? পরিচয় দিতে একটা চিঠি দিলেন আমার হাতে। মোফাজ্জল হায়দার চৌধুরী লিখেছেন, সেদিন বিকেল 4টাতে জগন্নাথ হলের প্রভোস্ট গোবিন্দদেবের বাড়ির প্রাঙ্গণে রবীন্দ্র জন্মশতবর্ষ বিষয়ে সভা হবে, আমি যেন অবশ্যই যাই। সেই বিকেলে সভাতে শতবার্ষিকী উদযাপনের জন্য জাস্টিস মুর্শিদকে প্রধান করে একটি কমিটি হয়েছিল। ওয়াহিদুল ঘুরে ঘুরে খবর আনতেন ঢাকার কোথায় কি হচ্ছে। গোপীবাগের দিকেও একটা কমিটি হয়েছিল। ওয়াইজঘাটের বুলবুল একাডেমি ভবনে ভক্তিময় দাশগুপ্ত আর আতিকুল ইসলাম চিত্রাঙ্গতা নৃত্যনাট্যের মহড়া দিচ্ছিলেন। ওয়াহিদুল সেখানে যেতেন সকালের দিকে, যখন আমি কলেজে থাকতাম। সন্ধ্যায় আমরা যেতাম র্যাঙ্কিন স্ট্রিটে, কখনো ডাক্তার নন্দীর বাড়িতে, কখনো মুখলেসুর রহমান সিধুবাইয়ের বাড়িতে। সেখানে শ্যামা হচ্ছিল। ডাক্তার নন্দীর বড় মেয়ে ইন্দিরা গান গাইত, শ্যামার ভূমিকায় নাচত ওদের ছোট মেয়ে মন্দিরা নন্দী। শ্যামাতে বজ্রসেন হয়েছিল কামাল লোহানী। চিত্রাঙ্গদা মঞ্চায়ন করেছিলেন ভক্তিময় দাশগুপ্ত। এর মধ্যে এক কাণ্ড হল, ভক্তিময় বাবু বিলকিস নাসিরুদ্দিনকে চিত্রাঙ্গদার গানগুলো গাইতে বলেছিলেন। অনুষ্ঠানের 2 দিন আগে দুপুরবেলা ওয়াইজঘাটের মহড়া থেকে ফিরে ওয়াহিদুল আমাকে খবর দিলেন, বিলকিস আপা জানিয়ে দিয়েছেন উনি চিত্রাঙ্গদার গান গাইবেন না। বাড়িতে চিত্রাঙ্গদার স্বরলিপি বার করে কাগজে টুকিয়ে আনা তালিকা দেখে দেখে প্রয়োজনীয় গানগুলোতে পেন্সিলের টিক চিহ্ন দিয়ে ঘোষণা দিলেন, এখন চিহ্নিত গানগুলো স্বরলিপি থেকে তুলে নিয়ে তোমাকে গাইতে হবে। না মহড়া না কিছু। প্রথমে ভেবেছিলাম ও তুলে নেওয়া যাবে, কিন্তু তুলতে গিয়ে দেখি সব গান তো আমার পরিচিত নয়। লিনু বরং লং প্লে রেকর্ড থেকে শুনে শুনে শ্যামা, চণ্ডালিকা, চিত্রাঙ্গদা বেশ গাইতে পারে, কিন্তু ওর তখন সাবসিডিয়ারি পরীক্ষা চলছে। চিত্রাঙ্গদা হবে 2 দিন, লিনুর পরীক্ষা শেষ হবে পরের দিন বিকেলে। কাজেই প্রথম দিন আমাকেই গাইতে হলো। মোটামুটি বেশ চলে যাচ্ছিল মঞ্চে। হঠাৎ একটা জায়গায় ভক্তিময় বাবু যতই গাইতে ইশারা করেন আমাকে, আমি দেখি সে গানটা তো আমার মোটেই তোলা হয়নি। উপায়ন্তর না পেয়ে তিনিই গাইতে শুরু করলেন। আর ডেইজি পরবর্তীকালে অভিনেতা বুলবুল আহমেদের স্ত্রী ধরে নিল তার সঙ্গে। ডেইজি রোজ মহড়া করেছে বলে সব গানই তুলে ফেলেছে শুনে শুনে। মঞ্চে নাচের সময় চিত্রাঙ্গদার হঠাৎ থমকে যাওয়ায় এবং অন্যরকম গলার গীতাংশ শুরু হওয়াতে সবাই বুঝল কিছু একটা ঝামেলা হয়েছে। পরদিন পরীক্ষার হল থেকে এসে গপাগপ করে টিফিন খেয়ে লিনু আমাদের সবার মান রক্ষা করল। শতবার্ষিকী উপলক্ষে ড্রামা সার্কেলের তাসের দেশ নাটকেও একটা কাণ্ড হয়েছিল। ভেতরে গিয়ে শুনি সবই ঠিক আছে, তবে গোপন কথাটি রবে না গোপনে, গানখানি গাইবার কেউ নেই। আমাকেই মুশকিল আসান করতে হবে। কিন্তু সরকারি চাকরি করি, আমি গাইলে কি ঝামেলায় পড়তে হয় কে জানে। তবে তখন কোনো সময় নেই। চট করে ঝোলা থেকে একটা রুমাল বার করে মুখে পুরে দিয়ে গান গেয়ে ফেললাম। কণ্ঠস্বর বিকৃত হলো তাতে। নাটকের পরে আহাদ ভাই আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, ওই গানখানা কে গাইল বলো তো? বেশ ভালোই গেয়েছে। আমি কথা না বাড়িয়ে চট করে সেখান থেকে কেটে পড়লাম। সেবার মঞ্চে গান গাইবার জন্য ডিপিআই এর কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছিলাম টেলিফোনে। ইংরেজি সাহিত্যের ছাত্র ফজলুর রহমান সাহেব বলেছিলেন, আমি আপনার অনুভূতি বুঝতে পারছি, গেয়েই ফেলুন, কিছু হবে না। শতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম গান ছিল ফাহমিদার একক কণ্ঠে, তাল ছেড়ে গাওয়া হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে। মঞ্চের পেছনের পটে অন্ধকারে রবীন্দ্রনাথের ছবির উপরে প্রথমে স্পটলাইট পড়ে আলোর বৃত্ত ক্রমান্বয়ে বড় হতে থাকল। মনে হলো রবীন্দ্রনাথের হৃদয়টি ক্রমশ আকাশে ছড়িয়ে যাচ্ছে। দারুণ ভালো লেগেছিল পরিকল্পনাটা। উদ্বোধনী অনুষ্ঠানে একক, সম্মেলক সব গানই খুব ভালো হয়েছিল। আমরা সবাই খুব খুশি। যতদূর মনে পড়ে রবীন্দ্র জন্মশতবর্ষের জন্য নানান কমিটি হলেও শেষ পর্যন্ত সকলে একত্র হয়েই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কেন্দ্রীয় অনুষ্ঠান করা হয়েছিল। বাধা এসেছিল তো বটেই।
সুফিয়া খালাম্মাকে ডেকে চিফ সেক্রেটারি আজিজ আহমেদ ধমকের সুরে জিজ্ঞেস করেছিলেন, ইয়ে সব ক্যা হো রাহা? খালাম্মা শান্ত সুরে বলেছিলেন, সারা পৃথিবীতে যা হচ্ছে এখানেও তাই। সুফিয়া খালাম্মার কমিটির সেক্রেটারি আনোয়ার জাহিদকে তার রাজনৈতিক পরিচয়ের ছুতোয় ফুলবাড়িয়া স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছিল। তাতে কাজ চালাবার কোনোই অসুবিধা হয়নি। সব মিলিয়ে শতভাগ সাফল্য এসেছিল শতবার্ষিকী উদযাপনে।